প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে শিব্বির আহমেদ, যার বাড়ি সিলেট শহরে। সিলেটের একদম প্রাণকেন্দ্রে তার বসবাস। এই ঘটনাটি যেই এলাকাতে বহুল প্রচলিত, সেই এলাকাটি হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ফুলতুলি নামক স্থানে। আর এই ঘটনাটি যেখানে ঘটেছে সেটি আসামের গুয়াহাটিতে। আসামের গুয়াহাটিতে তৎকালীন একটি জমিদারের কর্মকাণ্ডকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত হয়। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক একটি ঘটনা। তো সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়কাল 1940 থেকে 45 সাল, এরকম একটি সময়। তখন কিন্তু এই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলো কিন্তু আসলে মানে এর ভাগ হয়নি, বা এটা কিন্তু বাংলাদেশের সাথে ছিল না। তখন তো দেশ ভাগ হয়নি, এটি ওই আসামের মধ্যেই ছিল। 1947 সালে দেশভাগের সময় একটি গণভোট হয় এবং ওই গণভোটে সিলেট অঞ্চলটি পাকিস্তানের সাথে থেকে যাওয়ার পক্ষে রায় দেয়, যার ফলে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এটি পাকিস্তানের অংশ হয়। এবং পরবর্তীতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে এটি বাংলাদেশের অংশ হিসেবেই রয়ে যায়। তো আসামের গুয়াহাটিতে একজন জমিদার ছিলেন। এই জমিদার প্রতি বছর ঘোড় দৌড়ের আয়োজন করতেন। তার গ্রামের যে মানুষরা ছিল তারা অনেকেই ঘোড়াটোড়া পালতো। আর তৎকালীন সময় তো যোগাযোগ ব্যবস্থা ঘোড়া কেন্দ্রিক একটু বেশি হতো, কারণ তখনও তো সবার কাছে এরকম গাড়ি বা বাস এগুলো এরকম চালু হয়নি। এটি একটি উৎসবের মতো ছিল গ্রামে। তো জমিদার বর্ষাকালের ঠিক আগে এই ঘোড় দৌড়ের একটা আয়োজন করত। তো এমন একটা সময়ে নিয়মিতভাবে যেহেতু এটা করে, তো ওই বছরের একটা নির্দিষ্ট দিনে জমিদার ঘোড় দৌড়ের আয়োজন করেন। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ঘোড়া নিয়ে আসে তার ঘোড়াকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য। এর মধ্যে চিনাই নামে একজন ব্যক্তি, আবার বলছি তার নাম হচ্ছে চিনাই। এই চিনাই নামক একজন ব্যক্তি, সে একটি ঘোড়া নিয়ে আসে। এই ঘোড়াটি অন্য সবার ঘোড়া থেকে বেশ তাগড়া ছিল, উঁচু ছিল এবং দেখতে একদম কুচকুচে কালো ছিল। এই ঘোড়াটিকে দেখে জমিদারের খুব ভালো লেগে যায়। জমিদার চিনাইকে কাছে ডাকে, ডেকে ওই ঘোড়াটি জমিদারের কাছে বিক্রি করতে বলে। সকলের সামনে চিনাই জমিদারের এই প্রস্তাবটি না বলে দেয়। সবার সামনে এরকম একজন প্রতাপশালী জমিদারকে মুখের সামনে না বলে দেয়া, এটি জমিদার ভালোভাবে নেয়নি। জমিদার খুবই অপমানিত হয়, বা সে অপমানিত বোধ করে। সে চিনাইকে বলে, তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, তুমি চলে যাও, তোমাকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তখন চিনাই বলে যে, আমার তো কোনো দোষ নেই, আপনি ঘোড়ার দাম করেছেন বা ঘোড়াটা নিতে চেয়েছেন, কিনতে চেয়েছেন, আমি মালিক হিসাবে তো সেটা না বলতেই পারি যে আমি বিক্রি করব না। আমাকে প্রতিযোগিতা থেকে কেন বের করে দিচ্ছেন? জমিদার বলে, কোনো কথা শুনবো না, প্রতিযোগিতা থেকে বের হয়ে যাও। তখন জমিদার তার লোকদেরকে দিয়ে চিনাইকে তার ঘোড়া সমেত ওই প্রতিযোগিতা থেকে বের করে দেয়। চিনাই ওই ঘোড়া নিয়ে ওই প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। জমিদার খেয়াল করে যে চিনাই যখন হেঁটে যাচ্ছিল, সে ঘাড় ঘুরিয়ে জমিদারের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। মনে হচ্ছিল বহু বছরের জমে থাকা ক্ষোভ জমিদারের দিকে তাকিয়ে সে ঝেড়ে দিচ্ছে। জমিদার কোনো একটা অদ্ভুত কারণে শুধু প্রতিযোগিতা থেকে বের করে দিয়েছে, তার উপর কোনো শাস্তি প্রয়োগ করতে পারছে না। জমিদার বুঝতে পারছে না কেন, যেন সে বলতে পারছে না যে আসলে চিনাইকে কোনো একটা শাস্তি দিবে, শাস্তি ঘোষণা করবে। জমিদাররা কিন্তু ওই সময় কিন্তু অনেক তার প্রজাদের উপর অনেক নির্যাতনমূলক কাজ করত, যেটা আসলে কোনো বিচার আচার হতো না। কিন্তু জমিদার কিন্তু সেটা পারেনি, শুধু প্রতিযোগিতা থেকে বের করে দিয়েছে। এটাও একটা অদ্ভুত বিষয়। জমিদারের অনেক ক্ষমতা ছিল, বাট তিনি সেটা করেননি। কেন করেননি সেটি জমিদার নিজেও বলতে পারেন না, কিন্তু জমিদার কিন্তু মনে মনে চাচ্ছিলেন, কিন্তু সেটা পাচ্ছিলেন না। যাই হোক, প্রতিযোগিতা হয় উৎসবের সাথে এবং যথারীতি প্রতিযোগিতা শেষও হয়ে যায়। প্রতিযোগিতা যখন শেষ হয়ে যায়, তখন জমিদারের একজন লোক এসে জমিদারকে বলে যে চিনাই যখন যাচ্ছিল তখন সে জোরে জোরে বলছিল, এই গ্রামে আর কখনোই কোনো ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হবে না, আমি এটা হতে দেব না। জমিদার এই কথা শুনে সে হেসে ওঠে, বলে যে ওর মতো একজন মানুষ, সে এই প্রতিযোগিতা বন্ধ করবে, এটা একটা হাস্যকর বিষয়। তখন অন্য লোকরা বলে যে, মালিক আমাদেরকে হুকুম দেন, ওকে শায়েস্তা করে আসি। কিন্তু জমিদার কোনো এক অদ্ভুত কারণে, ওই যে বললাম, সে হুকুম দিতে পারে না। যাই হোক,
অল্প কিছুদিনের মধ্যে বর্ষাকাল শুরু হয়ে যায়। আর বর্ষাকাল হলে স্বাভাবিকভাবে মানুষ মাছ ধরতে বের হয়। কোনো এক রাতে ওই গ্রামের মানুষ বিলে মাছ ধরতে গেছে নৌকা নিয়ে। রাত প্রায় আনুমানিক, কারণ তখন তো মানুষের হাতে ঘড়ি থাকতো না, আনুমানিক রাত প্রায় 1টা থেকে 2টো বাজে। হঠাৎ ওই নৌকায় যারা বসেছিলেন বা আরো দূরে দূরে তো নৌকা ছিল, তারা সবাই দেখছে, এটা যে শুধু 1-2 জন দেখছে তা না, বিশাল আকৃতির একটি ঘোড়া পানির উপর দিয়ে টকবক টকবক করে দৌড়াতে দৌড়াতে আসছে। আর ঘোড়াটি যখন নিকটে আসছে তখন মানুষরা দেখতে পায় ঘোড়ার উপর একজন সওয়ারি বসে আছে, কিন্তু সেই সওয়ারির মাথা নেই, মানে মাথা ছাড়া একজন ঘোড়সওয়ারি বসে আছেন। এবং ওই ঘোড়াটা একদম কালো মিচমিচে অনেক উঁচু লম্বা একটা ঘোড়া। এইরকম অদ্ভুত ঘোড়া এবং ঘোড়ার উপর মাথাবিহীন একজন সওয়ারিকে দেখে ওই নৌকায় থাকা লোকজন সবাই ভয় পায়। শুধু যে ওই নৌকার লোকজন ভয় পেয়েছে তার আশেপাশে সবাই কিন্তু দেখেছে। সবাই ভয়ে নৌকা দ্রুত যে যেদিকে পারে নিয়ে সরে যায়। ওই রাতটা তারা মাছ ধরতে পারে না। সকালবেলা এই ঘটনা সকলের কাছে পৌঁছে যায় যে রাত্রে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তখন অনেকেই বলে যে রাত্রে মাছ ধরতে গেলে সচরাচর এই ধরনের টুকটাক ঘটনা ঘটতেই পারে, কারণ আমরা মাছ ধরা রিলেটেড অসংখ্য ঘটনা বলেছি বিভিন্ন ভয়ের শোগুলোতে। তো আমরাও জানি প্রিয় লিসেনার্স যে মাছ ধরতে গেলে এরকম টুকটাক ঘটনা ঘটেই। তো ওনারাও কিন্তু ওই রকমই চিন্তা করেছেন যে মাছ ধরতে গেলে রাত্রেবেলা টুকটাক ঘটনা ঘটে, এটা কিছু না। পরের দিন তারা আবারও মাছ ধরতে যান, স্বাভাবিকভাবেই যেটা তারা করে থাকেন, কারণ তারা তো জেলে ছিলেন। ওই রাত্রেও একই ঘটনা ঘটে। টকবক টকবক করে সেই ঘোড়াটি আসছে এবং ঘোড়ার উপর সেই মাথাবিহীন একজন সওয়ারি বসে আছে। এবারও নৌকা নিয়ে সবাই সেখান থেকে পলায়ন করে। পরের দিন যখন তারা আলোচনা করে যে তাহলে প্রথম দিন না হয় এরকম ঘটনা ঘটেছিল, আজকেও কেন ঘটলো, তখন তারা বলে যে আমরা আরো একদিন দেখবো যে কি হয়। তৃতীয় দিনও প্রিয় লিসেনার্স একই ঘটনা ঘটে। পরে এমন একটা অবস্থা হয় তারা বিলে আর মাছ ধরতে পারছে না, মাছ ধরা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ তারা নৌকা নিয়ে বের হলেই এই মাথাবিহীন সওয়ারি ঘোড়ায় চেপে টকবক করে পানির উপর দিয়ে আসতে থাকে। তো তারা মাছ ধরা বন্ধ করে দেয়। মাছ ধরা যখন বন্ধ করেছে, বিলে তো এখন আর কেউ যাচ্ছে না রাতের বেলা। এখন শুরু হয় স্থলভাগে, মানে আগে তো বিলের মধ্যে হতো, এখন ডাঙাতে শুরু হয়, মানে স্থলভাগে শুরু হয়। গ্রামের মানুষ রাতের বেলা যদি বাসা থেকে বের হতো তখন দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ শোনা যেত, টকবক টকবক করে কে যেন আসছে। যখন কাছে আসতো তখন দেখতো সেই ভয়ানক কালো মিচমিচে উঁচু লম্বা ঘোড়া এবং তার পিঠের উপর বসে আছে মাথাবিহীন একজন সওয়ারি। গ্রামের মানুষ ভয়ে দৌড়ে পালাতো। রাতের বেলা গ্রামের মানুষ বের হলেই কেউ না কেউ এই ভয়ানক এই ঘোড়া এবং ঘোড়ার পিঠে বসে থাকা মাথাবিহীন সওয়ারিকে দেখতো। গ্রামের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যায় যে রাত্রেবেলা বের হওয়া যায় না, বিলে মাছ ধরতে যাওয়া যায় না। গ্রামবাসী এসে জমিদারের কাছে নালিশ জানায়। তো জমিদার এই বিষয়টি হেসেই উড়িয়ে দেয় যে এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে, আর এইটার জন্য কি পাইক পেয়াদা নিয়োগ করতে হবে? তোমরা এগুলো ভুল দেখছো, এই বিষয় নিয়ে আর আমার কাছে কখনো নালিশ করতে আসবে না। গ্রামবাসী হতাশ হয়ে ফিরে যায়। তাহলে কার কাছে যাবে, কি করবে? ওই রাত্রে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। ওই রাত্রে জমিদার তার ঘরে শুয়েছিল। হঠাৎ জমিদার কিছু একটা শব্দ শোনে। ওই শব্দ শোনার পর জমিদারের ঘুম ভেঙে যায়। কিন্তু আমরা জানি যে প্রিয় লিসেনার্স, জমিদার বা ওই সময় জমিদার যে বাড়িগুলো, এটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে থাকতো, আর জমিদারদের ঘরগুলোও থাকতো অনেক বড়, মানে ঘরের উচ্চতা বলেন বা প্রসারতা বলেন, সব দিক থেকেই ঘরগুলো অনেক বড় থাকতো। জমিদারের ঘুম ভেঙে যায়। মোমের আলোতে জমিদার একটা ভয়ানক দৃশ্য দেখে। জমিদারের ঘরের মধ্যে ভয়ানক আকৃতির একটি ঘোড়া দাঁড়িয়ে আছে, আর ঘোড়ার পিঠে বসে আছে মাথাবিহীন একজন সওয়ারি, এবং ঘোড়ার চোখ দুটি লাল টকটকে ছিল। জমিদার এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান। উনি চিৎকার করে ওঠেন। আশেপাশ থেকে জমিদারের যেই প্রহরীরা আছে তারা চলে আসে। প্রহরীরা চলে আসার সাথে সাথে সেখানে আর কাউকে দেখা যায় না। কিন্তু জমিদার এতটাই ভয় পেয়েছিলেন যে
উনি খুব অসুস্থ হয়ে যান এবং কয়েকদিনের মাথায় জমিদার মারা যান। জমিদার মারা গেলেও এই ভয়ানক ঘটনার কিন্তু শেষ হয় না। এই ঘটনা কিন্তু চলতে থাকে। রাতের বেলা কেউ বাসা থেকে বের হতে পারে না, বিলে মাছ ধরতে পারে না, এমনকি ঘরের মধ্যে শুয়ে থাকলেও সেই ঘোড়ার খুরের টকবক টকবক আওয়াজ গ্রামবাসী পেত, ঘোড়ার ডাকের আওয়াজ পেত। আর ঘোড়ার ডাক এটা স্বাভাবিক ছিল না, এটা বেশ ভয়ানক একটি ডাক ছিল। এখন কি করা যায়, এভাবে তো চলতে পারে না। তারপরও যেহেতু মাসের পর মাস পার হয়ে যাচ্ছিল, এইভাবেই তারা খুব কষ্টে দিনানিপাত করছিল। এর মধ্যে শীতকাল চলে আসে। ওই গ্রামে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই গ্রামে না, সরি, আমার বলতে ভুল হয়েছে, পার্শ্ববর্তী একটি গ্রামে। ওই গ্রামের অধিকাংশ মানুষ সনাতন ধর্মাবলম্বী ছিল। তো তারা চিন্তা করে যে আমরা ওই মাহফিলে যাব, ওখানে যাওয়ার পরে ওখানে যিনি পীর সাহেব আসবেন তার কাছে গিয়ে বিষয়টি বলবো, তিনি যদি কোনো সমাধান দিতে পারেন। কারণ তারা স্থানীয়ভাবে অনেক সমাধানের চেষ্টা করলেও এই বিষয়টি কোনোভাবেই সুরাহা হচ্ছিল না। কারণ হচ্ছে তারাও কিন্তু ওই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রাম থেকে বিভিন্ন কবিরাজদেরকে ডেকে নিয়ে এসেছিল। কবিরাজরা যখনই এই সমস্যার সমাধানের চেষ্টা করত, তখনই ওই কবিরাজের সন্তানাদি মারা যেত, এমনকি কবিরাজও মারা যেত। এই জন্য কবিরাজরা ভয়ে এই সমস্যার সমাধানের জন্য আসতে চাইতো না। গ্রামবাসী যখন একদম হতাশ হয়ে গিয়েছিল, তখন তারা চিন্তা করেছে যে আমরা এই যিনি ওয়াজে আসবেন, ওয়াজ করতে আসবেন, শুনেছি তিনি অনেক বুজুর্গ একজন মানুষ, তার কাছে আমরা এই সমস্যার সমাধানের জন্য বলবো। এবং সত্যি তার কাছে যান। ওয়াজ শেষ হন, ওয়াজ যখন শেষ হয়, ওয়াজ শেষ করার পরে গ্রামবাসীদের একটা প্রতিনিধি দল হুজুরের সাথে দেখা করেন। হুজুরের সাথে দেখা করার পরে হুজুর মনোযোগ দিয়ে সব কথা শোনেন। শোনার পর হুজুর বলেন যে এই যে চিনাই নামে যে লোকটা ঘোড়া নিয়ে এসেছিল, ও ব্ল্যাক ম্যাজিক জানতো। ওখান থেকে চলে যাওয়ার পরেই ও ভয়ানক একটি জিনকে চালান করে দেয়, যাতে করে কেউ আর বিলে মাছ ধরতে না যায়, রাত্রেবেলা ঘর থেকে বের না হয়, এবং গ্রামে একটি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য। এবং এটি করতে সে সফল হয়েছে। জমিদার ভয়ে মারা গেছে এবং তোমাদেরকেও ভয় দেখাচ্ছে। এখন এটার সমাধান কি? তখন হুজুর বলেন, এটার সমাধান একটাই, আমি একটি চিরকুট লিখে দিচ্ছি। তোমরা কেউ একজন সাহসী মানুষ রাতের বেলা গিয়ে গ্রামের 3 রাস্তার মোড়ে একটি ছোট্ট পাথর দিয়ে এই চিরকুটটা মাটিতে রেখে আসবা। পরের দিন তাই করে। ওই রাত্রে একজন মানুষ, বেশ সাহসী একজন মানুষ, উনি পাথর দিয়ে ওই চিরকুটটি 3 রাস্তার মোড়ে ঢেকে রেখে আসেন। এবং পরের দিন সকালে গিয়ে দেখেন পাথরটি ওই জায়গায় আছে, কিন্তু ওই চিরকুটটি নেই। অদ্ভুত ব্যাপার, এরপর থেকে ওই ঘোড়া এবং ঘোড়ার উপর মাথা কাটা সওয়ারিকে আর দেখা যায় না, এবং আজও কখনো দেখা যায়নি ওই গ্রামে। পীর সাহেব বলেছিলেন যে এটি ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়েছে, এবং ওই ঘোড় সওয়ারি, এই জিনটি এতটাই শক্তিশালী ছিল যে ওর সাথে কেউ পেরে উঠত না, যার কারণে কোনো কবিরাজ এই সমস্যার সমাধানের চেষ্টা করতে গেলে তার উপরে নেমে আসতো ভয়ানক পরিণতি। এই জন্য সচরাচর কেউ এই কাজটি করতে চাইতো না। এইভাবে এই সমস্যাটির সমাধান হয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই জানতে চাইবেন এই যে হুজুরের কথা বলছি, উনি কে ছিলেন? হ্যাঁ প্রিয় লিসেনার্স, ওনার নাম ছিল আব্দুল লতিফ চৌধুরী। উনি ফুলতুলি পীর সাহেব হুজুর নামে সিলেট অঞ্চলে পরিচিত। শুধু সিলেট অঞ্চলে না, পুরো সিলেট বিভাগ, বাংলাদেশ এবং এই উপমহাদেশে উনি ফুলতুলি পীর সাহেব হুজুর নামে পরিচিত। ধর্মীয় শিক্ষার প্রসার এবং ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপকার করার জন্য ফুলতুলি পীর সাহেব হুজুর বিখ্যাত হয়ে আছেন। 1913 সালে সিলেট জেলার জকিগঞ্জের ফুলতুলি নামক স্থানে উনি জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে উনি অসংখ্য ভালো কাজ করে গেছেন, যেগুলো বলে শেষ করা যাবে না। 2008 সালের 16 জানুয়ারি উনি ইন্তেকাল করেন, এবং ফুলতুলির মাটিতেই ওনাকে সমাহিত করা হয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এবং তার ওসিলায় হিন্দু মুসলিম নির্বিশেষে বহু মানুষ উপকৃত হয়েছে। প্রিয় লিসেনার্স, আরও একটি জিনিস ভেবে অবাক হবেন, উনি যখন মারা গিয়েছিলেন এবং ওনার যে জানাজা হয়, এই জানাজায় প্রায় 2 থেকে 2.5 মিলিয়ন মানুষ, মানে 20 থেকে 25 লক্ষ লোক জানাজায় সমবেত হয়েছিল। ভারত থেকে যারা আসতে পারেনি, কারণ ভারতেও বিশেষ করে আসামে ওনার অসংখ্য ভক্ত রয়েছে, তারাও বর্ডারের ওই পাশে জানাজায় দাঁড়িয়ে গিয়েছিল, এবং সেই সংখ্যাটাও প্রায় লক্ষাধিক ছাড়িয়ে গিয়েছিল।
এমনই একজন মানুষ ছিলেন তিনি, যার ওসিলায় এই ভয়ানক ব্ল্যাক ম্যাজিক থেকে আসামের গুয়াহাটি অঞ্চলের ওই গ্রামের মানুষরা মুক্তি পেয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক, এমন মানুষ হওয়ার তৌফিক দান করুক যার মাধ্যম দিয়ে আসলে মানুষ সত্যিকার অর্থে উপকৃত হতে পারে। ঠিক যেমন ফুলতুলি পীর সাহেব হুজুর ধর্মবর্ণ নির্বিশেষে মানুষকে উপকার করেছিলেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের মন্দির কেন্দ্রিক একটি ঘটনা। আর ঘটনাটি আমাকে দিয়েছেন শিব্বির আহমেদ। আমার সাথে যোগাযোগ করে যে তার কাছে একটি ঘটনা রয়েছে। তখন শিব্বির আহমেদ আমার কাছে ঘটনাটি পাঠায়। ঘটনাটি জানার পরে আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, যার কারণে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় শ্রোতা, আমরা জানি যে শ্রীমঙ্গলে অনেক চা বাগান রয়েছে। চা বাগান, ছোট ছোট পাহাড়, টিলা, এগুলো কিন্তু রয়েছে। দিনের বেলা চা বাগানের সৌন্দর্য কিন্তু খুবই মনোরম, আর যদি চা বাগানের সাথে পাহাড় থাকে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু রাতের বেলা কিন্তু খুবই শুনশান নীরবতা নেমে আসে চা বাগানে, খুবই ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়। কখনো আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখেছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি যার কাছ থেকে শিব্বির আহমেদ সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে রঞ্জন কর্মকার, যিনি এই কালীঘাট ইউনিয়নের একজন বাসিন্দা। তার বয়স 70 ছুঁই ছুঁই। এই ঘটনাটি তিনি তার বাবার কাছে শুনেছিলেন, তখন তার বাবাও ছোট ছিল। তখন সময় আনুমানিক 1920 সাল। ওই গ্রামে একটি মন্দির রয়েছে, যেটা এখনো রয়েছে। প্রতি বছর সেখানে পাঠা বলি দেয়া হতো। কোনো এক বছর গ্রামবাসীর আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল, এবং এতটাই শোচনীয় ছিল সবাই মিলে চাঁদা দিয়েও একটি পাঠা কেনার মতো অবস্থা সৃষ্টি হয়নি। যার ফলে পাঠা বাদ রেখে পূজার অন্যান্য উপকরণ তারা কেনে এবং মন্দিরের পুরোহিতকে দিয়ে পূজা অর্চনা শেষ করে যে যার বাড়িতে চলে যায়। ওই রাত্রে পুরোহিত একটি ভয়ানক স্বপ্ন দেখেন। তিনি দেখেন ভয়ানক উচ্চতার মানুষের আকৃতির কিছু একটা। আমাদের যেমন 2 চোখ রয়েছে, তার সেই 2 চোখ নেই। তার শুধু একটি চোখ, তাও সেটি কপালের উপরে, আর মাথায় কোনো চুল নেই। সারা শরীর ভর্তি লোম। সে এসে বলে, প্রতি বছর তোরা পাঠা বলি দিতি, এবছর তোরা দিলি না, তোদের পরিণতি ভালো হবে না। তখন পুরোহিত স্বপ্নের মধ্যেই বলে, এবছর গ্রামের মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ, এই জন্য তারা দিতে পারেনি। ইচ্ছা করে যে দেয়নি বিষয়টা এমন নয়। কিন্তু ওই ভয়ানক আকৃতির দানবটি সে কোনো কথাই শুনতে চায় না, বলে তোদের বিপদ হবে, ভয়ানক বিপদ। তখন পুরোহিত বলে, তোমার নাম কি? তখন ওই দানবটি বলে, আমার নাম লক্ষণাবন। তার নাম লক্ষণাবন বলার সাথে সাথে পুরোহিতের ঘুম ভেঙে যায়। পুরোহিত দরদর করে ঘামতে থাকে এবং চিন্তা করতে থাকে যে কি দেখলাম আমি, যা দেখলাম তা কি ঠিক দেখলাম? তিনি চিন্তা করেন যে না, আমি তো স্বপ্ন ঠিকই দেখেছি, কিন্তু এই বিষয়টি তো গ্রামবাসীকে জানানোর দরকার। কিন্তু তখন অনেক রাত ছিল, উনি খালি অপেক্ষা করছিলেন কখন সকাল হবে। সারা রাত উনি আর ঘুমাতে পারেননি। যখনই সকালের ভোরের আলো ফোটে, তখন তিনি তাড়াতাড়ি বের হয়ে যান ঘর থেকে এবং গ্রামবাসীকে ডেকে একত্র করেন এবং স্বপ্নের এই বিষয়টি গ্রামবাসীকে খুলে বলেন। তখন গ্রামবাসী চিন্তা করে যে তাহলে এটা তো আসলে আমাদের সামর্থ্যের বাইরে ছিল, এই জন্য করতে পারিনি, তাহলে একটা ক্ষমা প্রার্থনা করে আজকে রাত্রে আর একটা পূজা করবো আমরা। পুরোহিত বলেন, হ্যাঁ, এই কাজটাই হতে পারে। তখন ওই রাত্রে ক্ষমা প্রার্থনা করে আরেকটি পূজার আয়োজন করা হয়। যখন পুজো শেষ করে সবাই যে যার বাড়িতে চলে যায়, পুরোহিতও তার বাড়িতে চলে যায়। ওই রাত্রে পুরোহিত আবার সেই লক্ষণাবনকে স্বপ্নে দেখে। লক্ষণাবন স্বপ্নে এসে বলে যে ক্ষমা প্রার্থনা করে কোনো লাভ হবে না, তোরা যেটা করেছিস তার ফল তোদেরকে ভোগ করতে হবে। এখন একটা পথ খোলা আছে। এই গ্রামের 1 দিন বয়স থেকে শুরু করে নিয়ে 9 মাস 9 দিন বয়স পর্যন্ত যতগুলো বাচ্চা রয়েছে, এই বাচ্চা সংখ্যক পাঠা এক দামে একই রঙের হতে হবে। এই এত সংখ্যক পাঠা বলি দিতে হবে। যদি দিতে পারিস তোরা, তাহলে বেঁচে যাবি, আর তা না হলে ভয়ানক বিপদ নেমে আসবে। এই কথা বলার পর পুরোহিতের স্বপ্ন আবার ভেঙে যায়। একই রকম ভাবে পুরোহিত চিন্তা করে যে সকাল হতে না হতেই গ্রামবাসীকে বিষয়টি জানাতে হবে।
পুরোহিত বিষয়টি গ্রামবাসীকে জানান, গ্রামবাসী খুব ভয় পায়। তখন গ্রামবাসী পরামর্শ দেয় যে আপনার থেকেও আরো ভালো কোনো পুরোহিতের কাছে আপনি যান, যাকে আপনি চেনেন, তাকে দিয়ে এই ভয়ানক লক্ষণাবন নামক এই দানবকে হাজির করার চেষ্টা করেন, তার সাথে কথা বলে বিষয়টা কিভাবে সমাধান করা যায়। তখন পুরোহিত তার পরিচিত ওই মৌলভীবাজার জেলার আরেকজন পুরোহিতের সাথে যোগাযোগ করেন। তিনি বয়সে অনেক সিনিয়র ছিলেন এবং অভিজ্ঞ মানুষ ছিলেন। ওই পুরোহিত বলেন যে ঠিক আছে, আমি যতটুকু মন্ত্র জানি জিন হাজির করার, আমি সেটা চেষ্টা করে প্রয়োগ করে এই লক্ষণাবনকে হাজির করার চেষ্টা করব। সেই পুরোহিত রাতের বেলা ওই গ্রামে আসেন, এসে তার যে রিচুয়ালগুলো আছে সেগুলো শুরু করেন। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও তিনি লক্ষণাবনকে হাজির করতে পারছিলেন না। একটা পর্যায়ে ওই পুরোহিত অসুস্থ হয়ে পড়েন, কারণ দীর্ঘক্ষণ ধরে মন্ত্র পাঠ করতে করতে ওনার শরীর দুর্বল হয়ে পড়েছিল। তখন উনি বলেন যে আমি একে হাজির করতে পারলাম না, এ অত্যন্ত শক্তিশালী একটি জিন, আমার থেকেও আরো অভিজ্ঞ এবং ভালো পুরোহিত লাগবে, তোমরা তাকে খোঁজ করার চেষ্টা করো। এই ঘটনা যখন ঘটে তখন গ্রামবাসী চিন্তা করে কার কাছে যাওয়া যায়। কিন্তু এই চিন্তা করতে করতেই গ্রামে শুরু হয় একটি ভয়ানক ঘটনা। আর ঘটনাটি শুরু হয় কোনো এক শনিবার রাতে 3-4 দিনের একটি বাচ্চার ভয়ানক মৃত্যুর মধ্য দিয়ে। ওই গ্রামের একটি বাড়িতে 3-4 দিনের একটি বাচ্চা ছিল, মা বাবার কাছেই রাত্রে ঘুমিয়েছিল। হঠাৎ মা বাবা, বিশেষ করে বাচ্চার মা, তার সমস্ত শরীর এবং আশেপাশে বিছানা খুব ভেজা ভেজা মনে হচ্ছিল। তখন তিনি চিন্তা করেছেন হয়তোবা বাচ্চা, স্বাভাবিকভাবে ছোট বাচ্চা বিছানায় পেশাব করে, তো উনি মনে করেছিলেন হয়তোবা এমনটাই হয়েছে। কিন্তু কেমন যেন কিছুক্ষণ পরেই তার হাত আঠা আঠা হয়ে যাচ্ছিল। তখন চিন্তা করেন কি ব্যাপার, এমনটা মনে হচ্ছে কেন। তিনি হারিকেনের আলোটা জ্বালান, আলোটা খুব কম ছিল, সেটাকে একটু বাড়ানোর সাথে সাথে উনি চিৎকার করে ওঠেন। ওনার চিৎকারে ওনার হাজবেন্ডের ঘুম ভেঙে যায়। তখন তারা দেখেন ওনাদের সন্তান জীবিত নেই, আর ওনাদের সন্তানের মাথাটা কেটে কেউ নিয়ে গেছে এবং ওই বাচ্চার রক্তে সমস্ত বিছানা ভরে গেছে। ওনাদের চিৎকারে আশেপাশের বাড়ির মানুষদের ঘুম ভেঙে যায়। সবাই এসে দেখে এই মর্মান্তিক ঘটনা। অথচ ঘর কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল। কেউ বাইরের থেকে এসে এই ভয়ানক কাজটি করবে, এই নৃশংস বর্বরতম কাজটি করবে, এমন কাজ করার কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, পরিবারের শোকের ছায়া নেমে আসে এবং ওই গ্রামের মানুষদের একটা ছিল, ধর্মীয় একটা কালচার ছিল যে শিশু বয়সে যদি কেউ মারা যেত তাকে আর আগুনে দাহ করতো না, মাটিতে কবর দিয়ে দিত। তো বাচ্চাকে মাটিতে কবর দেয়। এর পরের শনিবার ঘটে সেম আরেকটি ঘটনা। এবারের বাচ্চার বয়স ছিল 15 থেকে 20 দিন। একই রকম ভাবে গভীর রাত্রে বাচ্চার মাথাবিহীন বডি পাওয়া যায়, অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কে এই কাজটি করছে? লিসেনার্স, এই ঘটনাটি ঘটত প্রতি শনিবার রাত্রে। এইভাবে প্রায় 5 সপ্তাহে 5টি বাচ্চার মর্মান্তিক মৃত্যু ঘটে। গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে, কারণ গ্রামবাসী বুঝতে পারে যে বাহিরের কোনো লোক ঢুকে এই কাজটি করেনি। তখন গ্রামবাসী পুরোহিতকে বলে যে তুমি দ্রুত সিলেটে যাও, সিলেটে গিয়ে ওখানে যে বড় বড় মন্দির আছে সেই পুরোহিতদের সাথে কথা বলো, দ্রুত এই সমস্যার সমাধান করো। তখন ওই কালীঘাট ইউনিয়নের ওই মন্দিরের পুরোহিত উনি সিলেটে যান। সিলেটে যাওয়ার পরে ওনার পরিচিত একজন খুব ভালো মানের একজন পুরোহিতের সাথে কথা বলেন। ওই পুরোহিতকে ওই গ্রামে নিয়ে আসেন। তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, যেতে লাগতো একদিন, আসতে লাগতো একদিন, এরকম ছিল। তো ওই পুরোহিতকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে ওই পুরোহিত রাত্রে ওই লক্ষণাবনকে হাজির করার জন্য রিচুয়াল করতে থাকেন, মন্ত্রপাঠ করতে থাকেন, কিন্তু কোনোভাবেই ওই লক্ষণাবনকে তারা হাজির করতে পারে না, ওই পুরোহিত হাজির করতে পারে না। তখন ওই পুরোহিত বলে, আমার একার প্রচেষ্টা এটি হবে না, তুমি আরো 6 জন পুরোহিত জোগাড় করো, আমরা 7 জন মিলে চেষ্টা করলে যদি তাকে হাজির করা যায়। এবং সত্যি পরের রাত্রে 7 জন পুরোহিত একত্রে ওই লক্ষণাবনকে হাজির করার জন্য তাদের ধর্মের যে রিচুয়াল আছে সেটা শুরু করেন। রাত 12টার পরে শুরু করেন। রাত 12টা থেকে 1টা, 2টো, 3টা, 4টা বেজে যাচ্ছে। মন্ত্র পড়তে পড়তে পুরোহিতদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গলা দিয়ে রক্ত বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তবুও তারা থামছেন না। কিন্তু
এত প্রচেষ্টার পরেও লক্ষ্মণাবনকে সহজে হাজির করা যাচ্ছে না। যখন পুরোহিতদের চেষ্টা প্রায় শেষ দিকে, তারা অসুস্থ হয়ে পড়ছেন, হঠাৎ ভয়ানক শব্দে কালো একটি ছায়া ধবাস করে এসে পুরোহিতদের সামনে পড়ে এবং অনেকের সামনেই সেটাই দৃশ্যমান হয়, কিন্তু তার চেহারাটা ভালো করে দেখা যাচ্ছিল না। সে হাজির হয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে, বলে যে আমাকে ডেকে কোনো লাভ হবে না, তোরা কেন আমাকে ডাকছিস বারবার? আমি তো সমস্যার সমাধান বলেই দিয়েছি, আর যেহেতু আমাকে ডেকেছিস, আমাকে বিরক্ত করেছিস, আগে তো বাচ্চার সংখ্যা দিয়ে পাঠা বলি দিলেই হতো, এখন আর তা হবে না। এখন এই গ্রামে যতগুলো মানুষ আছে ঠিক ততগুলো পাঠা বলি দিতে হবে, এটাই সমস্যার সমাধান। আর যতবার আমাকে ডাকবি, যত বিরক্ত করবি, তোদের পানিশমেন্ট আরো বাড়তে থাকবে। এই কথা বলেই ওই লক্ষ্মণাবন জিনটি অদৃশ্য হয়ে যায়। তখন ওই পুরোহিতটা বলতে থাকে যে আমরা এই লক্ষ্মণাবন জিনের সাথে পেরে উঠবো না, কোনোভাবেই তার সাথে জয়ী হওয়া যাবে না, অন্যভাবে ব্যবস্থা নিতে হবে। তখন ওই পুরোহিতরা একটা পরামর্শ দেন, বিশেষ করে সিলেটের যিনি প্রধান পুরোহিত এসেছিলেন তিনি বলেন যে একটা পরিচিত মাজারের কথা বলেন, কিন্তু সেই মাজার যে কোনটি সেটি আসলে প্রিয় লিসেনার্স এটা জানতে পারিনি, কারণ এটা অনেক আগের কথা, তো সিলেটে তো অনেক মাজার রয়েছে। তো ওই পুরোহিতের সাথে একজন মাজারের খাদেমের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। তারা ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও উভয়ের মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তখন ওই পুরোহিত বলেন যে তুমি মাজারের ওই খাদেমের কাছে গিয়ে আমার কথা বলো, মানে ওই গ্রামের যে পুরোহিত আছে তাকে বলে আমার কথা বলো, তুমি আমার রেফারেন্স দিবা এবং বলবা এই ঘটনা আমি বলেছি যে সমস্যা সমাধানের জন্য তিনি যেন চেষ্টা করেন। তখন গ্রামের মানুষ একটু ইতস্তত বোধ করেন, কারণ যেহেতু একটি মন্দির কেন্দ্রিক ঘটনা, একজন মাজারের মুসলিম খাদেম সেখানে আসবেন, কিন্তু তারা চিন্তা করেন যে আসলে যার দ্বারা উপকার হবে সে যে ধর্মেরই হোক না কেন, যেখানে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, তো যার দ্বারা সৃষ্টিকর্তা উপকার করবেন তাকেই নিয়ে আসা হোক। গ্রামবাসী সবাই একমত হয়ে ওই গ্রামের যিনি পুরোহিত তাকে সিলেটে আবারও পাঠান। তখন ওই মাজারের খাদেমের সাথে গিয়ে তিনি দেখা করেন, সব ঘটনা খুলে বলেন। মাজারের খাদেম সব কথা শোনেন এবং তার বন্ধু ওই পুরোহিতের কথা শুনে বলেন যে হ্যাঁ, উনি তো খুবই ভালো মানুষ, সাদাসিধা মানুষ, উনি যেহেতু বলেছেন আমি অবশ্যই যাব, কিন্তু আমি একা যাব না, আমার সাথে আরো কয়েকজন কোরআনে হাফেজকে নিয়ে যাব এবং এর মধ্যে কয়েকটা বাচ্চা, মানে শিশু বলতে 10-12 বছর বয়সী কোরআনে হাফেজও থাকবে। ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধানের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। ওই খাদেম তার সাথে 4-5 জন কোরআনে হাফেজ এবং ওই পুরোহিতকে নিয়ে ওই গ্রামে আসেন। গ্রামে আসার পরে আগের পুরোহিতটা তো রাতের বেলা রিচুয়াল করছিলেন, কিন্তু এই মাজারের খাদেম উনি দিনের বেলায় এবং গ্রামবাসীর সকলের সামনে তিনি ওই হাফেজদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেন এবং তার যে কাজগুলো আছে সেটা করা শুরু করেন। এবারও কিন্তু প্রায় একই রকমের ঘটনা ঘটছে। অনেক চেষ্টা করার পরেও ওই লক্ষ্মণাবনকে হাজির করা যাচ্ছে না। যেহেতু রাতের বেলা লক্ষ্মণাবন সশরীরে চলে আসতে পারত, দিনের বেলা সে তো সশরীরে আসতে পারছে না। অনেক চেষ্টা করার পরে হঠাৎ কোরআন তেলাওয়াতকারী একটি বাচ্চার উপরে সে ভর করে এবং ভর করার সাথে সাথে আগের মতোই বিশ্রী ভাষায় গালিগালাজ করে ওঠে, বলে ওঠে যে আমাকে এইভাবে বারবার ডেকে কোনো লাভ হবে না, সেটা আমি আগেই বলে দিয়েছি, আর সমস্যার সমাধানও বলে দিয়েছি, সুতরাং এইটার আর কোনো চেঞ্জ হবে না। গ্রামের যতগুলো মানুষ আছে ঠিক তত সংখ্যক পাঠা বলি দিতে হবে। তখন ওই খাদেম সাহেব তিনি বলেন যে তুমি যতই শক্তিশালী হও না কেন, মানুষের থেকে তুমি শক্তিশালী নও। এই কথা বলতে না বলতেই ওই খাদেম সাহেব উনি দোয়া কালাম পড়ে সাথে সাথে ওই বাচ্চা যেটা পোজেসড হয়েছিল, যিনি কোরআন তেলাওয়াত করছিলেন, তার ঘাড় থেকে ওই লক্ষ্মণাবনকে বোতলে বন্দি করে ফেলেন। বোতলে বন্দি করার পরে লক্ষ্মণাবনকে বলেন যে তোমাকে তো বন্দি করে ফেলেছি, তুমি তো আর গ্রামবাসীর কোনো ক্ষতি করতে পারবা না। লক্ষ্মণাবন ওই বোতলের মধ্যে থেকেই হো হো করে হেসে ওঠে এবং হেসে উঠে বলে যে আমাকে আটকালে কি হবে, আরো যে লক্ষ লক্ষ লক্ষ্মণাবন রয়েছে তাদেরকে আটকাতে পারবা তোমরা? নিশ্চয়ই পারবা না, তারা তো ঠিকই ক্ষতি করবে। এই কথা শোনার পরে খাদেম সাহেব বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে আসলেই তো তাই, কারণ একে আটকানোর পরে বা একে ক্ষতি করার পরে আরো তো অনেকে এসে গ্রামে আক্রমণ করতে পারে, তাতে হিতে বিপরীত হতে পারে। তখন উনি লক্ষ্মণাবনকে প্রথমে ভয় ভীতি দেখান। কিছু সময় পরে লক্ষ্মণাবন বেশ নরম আচরণ শুরু করে। এটা কিন্তু মানে ওই বোতলের মধ্যে যখন সে ছিল, আশেপাশের মানুষ তারা কিছু শব্দ শুনতে পাচ্ছিল, খুব স্পষ্ট শব্দ ছিল না, কিন্তু খাদেম সাহেব উনি স্পষ্টভাবে ওই লক্ষ্মণাবনকে
বোতলের মধ্যে বন্দি করার পরে ওই বোতলের মধ্যে থেকে তার সাথে কথা বলার শব্দ শুনতে পাচ্ছিলেন। লক্ষণাবন বলে ওরা যদি একটা পাঠা বলি দিত তাহলে আজকে অবস্থা হতো না। তখন ওই গ্রামবাসী তরফ থেকে ওই খাদেম সাহেব বলেন, ওরা অত্যন্ত গরিব মানুষ, ওরা সর্বোচ্চ চেষ্টা করেছে, ওরা তো ইচ্ছা করে এই কাজটি করেছে, বিষয়টা এমন নয়, তারপরেও তুমি কেন ওদেরকে শাস্তি দিচ্ছ? তুমি এতগুলো বাচ্চাকে হত্যা করেছো, এই কাজটি কি ভালো হয়েছে? তখন লক্ষণাবন কোনো কথা বলে না। তখন খাদেম সাহেব বলেন যে এবারের মতো এদেরকে ক্ষমা করে দাও, এবছরে আর কোনো পাঠা বলি হবে না, সামনের থেকে ওরা সর্বোচ্চ চেষ্টা করবে পাঠা বলি দেওয়ার জন্য, যদি কখনো না পারে তাদেরকে ক্ষতি করো না। এই বিষয়টিতে লক্ষণাবন ঘোর আপত্তি জানায়, বলে না এটা হবে না, এই বছরের মতো ক্ষমা করে দিতে পারি, কিন্তু প্রতি বছর পাঠা বলি দিতেই হবে, এটা কোনোভাবেই সম্ভব না, যে ইচ্ছা যদি কখনো সামর্থ্য না হয় দেবে না, কখনো সামর্থ্য হলে দেবে, এটা সম্ভব নয়। অবশেষে গ্রামবাসী তারা দূর থেকে শুনছিল কিছু কিছু বিষয়, মানে হালকা হালকা শব্দ শুনছিল, আর পুরোহিত পাশেই ছিল। তখন পুরোহিত গ্রামবাসীদের সাথে কথা বলে ওই খাদেমকে বলেন যে গ্রামবাসী রাজি হয়েছে, তাদের যত কষ্টই হোক প্রতি বছর তারা পাঠা বলি দেবে। যখন গ্রামবাসীর কাছ থেকে অনুমতি নিয়ে পুরোহিত এবং ওই খাদেম সাহেব উনি যখন লক্ষণাবনকে বলেন, ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার কথাই ঠিক থাকলো, আমরা প্রতিশ্রুতি দিলাম এটা হবে। তখন লক্ষণাবন বলে যে আমাকে ছেড়ে দাও। খাদেম সাহেব উনি চিন্তা করেন যে একে ছেড়ে দিব, ছেড়ে দিলে যদি আবার সমস্যা হয়, কিন্তু খাদেম সাহেব এবং গ্রামবাসী বুঝতে পারেন যে আশেপাশের পরিবেশ আস্তে আস্তে ভয়ানক হয়ে উঠছে, গাছগুলো নড়াচড়া করা শুরু করে দিয়েছে, অথচ মানে কোনো বাতাস নেই। তখন বুঝতে পারেন যে লক্ষণাবনকে মুক্ত করার জন্য আরো অসংখ্য ভয়ানক জিন চারদিকে চলে এসেছে। তখন লক্ষণাবনকে বলে যে ঠিক আছে, তোমাকে ছেড়ে দিচ্ছি, আর কারো কোনো ক্ষতি করো না, তোমার কথা অনুযায়ী প্রতি বছর এখানে পাঠার বলি হবে। লক্ষণাবনকে মুক্ত করে দেন তারা। গ্রামবাসী মাজারের খাদেম এবং পুরোহিতকে অনেক শ্রদ্ধা নিবেদন করেন যে আপনাদের কারণে আজকে সৃষ্টিকর্তা এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করলেন। এরপর থেকে প্রতি বছর এখনো কালীঘাট ইউনিয়নের ওই মন্দিরে একটি পাঠা বলি দেওয়ার প্রচলন রয়েছে, যেটা এখনো চলছে। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে এই ঘটনার মধ্যে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির আমরা দেখতে পাই। আসলে কে কোন ধর্মের সেটি বড় বিষয় নয়, কার দ্বারা উপকার পাচ্ছে মানুষ সেটি বড় বিষয়। এখানে একটি বিষয়ে আমি আমার নিজের একটা বিষয় বলি, আমাদের পরিবারের একজন সদস্যকে, আমার সম্পর্কে আমার বোন হয়, তাকে আরেকজন আত্মীয়, সেও মহিলা, ব্ল্যাক ম্যাজিক করেছিল। রাজবাড়ী শহরের অনেক হুজুরকে দেখানো হয়েছে, আমি নিজে যার সাক্ষী ছিলাম, অনেক দোয়া তদবির দেওয়া হলেও কোনো লাভ হচ্ছিল না। শেষ পর্যন্ত রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার একদম প্রত্যন্ত একটা গ্রামে আমি নিজে সেখানে গিয়েছি, একজন ভদ্র মহিলা, উনি হিন্দু ধর্মাবলম্বী, তার কাছে যাওয়ার পরে টানা কয়েক মাস চিকিৎসার পরে আমার আত্মীয় সেই বোন সুস্থ হয়েছিলেন। এজন্য আসলে আল্লাহ কার দ্বারা কাকে উপকার করবেন, ক্ষমা করবেন, সে কোন ধর্মের, এটা আমরা কেউ বলতে পারি না। ধর্মের বিচারে আসলে উপকার হয় না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই গল্পের শিক্ষণীয় বিষয় কিন্তু এটাই। আপনারা যদি এই গল্পের সত্যতা বা এই ঘটনার সত্যতা যাচাই করতে চান, আপনারা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নে গিয়ে যে কারো কাছে যদি বিষয়টি বলেন, তাহলে আপনাদেরকে সেই মন্দিরটি দেখিয়ে দেবে। কিন্তু সঙ্গত কারণে আমি মন্দিরটির নাম বলছি না। আপনারা কেউ যদি এই ঘটনার সত্যতা যাচাই করতে চান অবশ্যই পারবেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।